আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। হুকস ল মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এখানে আসলে হুকস ল বলতে যেটা বোঝায়, হুকস ল স্টেটস দ্যাট when a material is loaded within elastic limit, the stress is directly proportional to strain. আচ্ছা, আমরা যখন ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখছিলাম মাইল্ড স্টিলের, তখন একটা পয়েন্ট ছিল হচ্ছে যেখানে হচ্ছে কি তোমার আপ টু দ্যাট পয়েন্ট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। ঠিক আছে, ওইটা কি ছিল বলতো? ওই পয়েন্টটার নাম কি ছিল? স্যার প্রপোর্শনাল লিমিট। হ্যাঁ, প্রপোর্শনাল লিমিট, যে ফার্স্ট পয়েন্টটা। ঠিক আছে, তো দ্যাট পয়েন্ট পর্যন্ত হচ্ছে তোমার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি হচ্ছে হুকস ল স্টেট করছে যে যে আমরা যখন একটা ম্যাটেরিয়ালকে লোড দিব উইদিন ইলাস্টিক লিমিট, ঠিক আছে, দ্য স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। এই যে এটা স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে কি এটা যদি আমরা ইকুয়াল করতে চাই, স্ট্রেস কে স্ট্রেইনের ইকুয়াল করতে চাই, তার মানে কি একটা কনস্ট্যান্ট এখানে আমাদের আনতে হবে। তো এই কনস্ট্যান্টটা হচ্ছে ই। তো ই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, ই ইকুয়াল টু লিখতে পারি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। তার মানে ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেইনের কি রেশিও। তো এই কনস্ট্যান্ট যেটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার কি ইয়াংস মডুলাস অর মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, তার মানে হুকস ল থেকে আমরা আসলে মডুলাস অফ ইলাস্টিসিটিটাও এখানে ডিফাইন করতে পারি। তাহলে এখানে এই ডায়াগ্রামটা যদি দেখো, ফিগারটা যদি দেখো, তাহলে ফিগারে তোমার যে এই যে লাইনটা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন, যেখানে হচ্ছে তোমার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। এই যে লাইন, এই লাইনের যে স্লোপ, ঠিক আছে, সেটাই আসলে তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি বা ই দ্বারা এক্সপ্রেস করে। সো আমরা ই ইকুয়াল টু লিখতে পারি স্ট্রেস ডিভাইডেড বাই হচ্ছে স্ট্রেইন। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এখানে এরপরে কি আছে দেখো, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। সব ম্যাটেরিয়ালস এর তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সেম না। ঠিক আছে, এক এক টাইপের ম্যাটেরিয়াল এক এক টাইপের তার বিহেভিয়ার। বাট এখানে প্রথম যে ডায়াগ্রামটা আছে দেখো, এই ডায়াগ্রামে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আছে। এখানে দেখো ডিফারেন্ট টাইপের স্টিল আছে। একটা হচ্ছে লো কার্বন স্টিল, এটার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেয়া আছে। তারপরে হচ্ছে তোমার লো অ্যালো হাই স্ট্রেংথ স্টিল, এটারও স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেয়া আছে। আচ্ছা, আরেকটা আছে টুল স্টিল। টুল স্টিলটা বেসিক্যালি এগুলার হার্ডনেস অনেক বেশি হয়। ঠিক আছে, টুল হিসেবে ইউজ করে টুল স্টিল। এখানে তিনটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেয়া আছে তিন টাইপের স্টিলের জন্য। আচ্ছা, কেউ একজন বলো তো এখান থেকে মডুলাস অফ ইলাস্টিসিটি ই সম্পর্কে কি কমেন্ট করা যায়? এই তিনটে স্ট্রেস ডায়াগ্রাম থেকে মডুলাস অফ ইলাস্টিসিটি ই ই নিয়ে কি কমেন্ট করা যায় তিনটা ম্যাটেরিয়ালের জন্য? স্যার এখানে আমাদের টুল স্টিলের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এরপর স্যার আমাদের লো হাই এবং স্যার কম হবে আমাদের লো কার্বন স্টিলের। আচ্ছা, আর কেউ আসো, আর কেউ কোনো কমেন্ট করবা? স্যার এখানে টু স্টিলের ইলাস্টিসিটিটা স্যার সবচেয়ে আহ, কম স্যার, কারণ আমরা জানি স্যার যে ওই যে ইলাস্টিক লিমিটটা স্যার মানে হার্ডনিং, যেহেতু আপনি বললেন স্যার যে টুল স্টিলটা সবচেয়ে বেশি হার্ড হয়, স্যার ওইটার ইলাস্টিসিটি সবচেয়ে বেশি কম হওয়ার কথা। আর আহ, আর বাকিগুলোর ইলাস্টিসিটি স্যার মানে টুল স্টিলের ইলাস্টিসিটি স্যার কম, আর বাকিগুলোর মানে লোটা আর দেন স্যার লো কার্বন স্টিলের ধারাবাহিকভাবে স্যার বেশি স্যার। আচ্ছা, এখানে তোমরা দুইজন অ্যান্সার দিছো, বুঝতে পারছি সবাই একই টাইপের চিন্তা করতেছো। এখানে তোমাদের আসলে কারো অ্যান্সারই ঠিক হয় নাই। ঠিক আছে, স্যার এখানে জাস্ট স্যার এখানে বলো। সবগুলো ঢাল একই। হ্যাঁ, তাইলে একই হইলে কি তাহলে হবে? স্যার মডুলাস এটাও সেম হবে স্যার। মডুলাস অফ ইলাস্টিসিটি সেম, দ্যাটস দ্য এক্সাক্ট অ্যান্সার। ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে তোমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের
যতটুকু পর্যন্ত আপ টু কি প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যে লাইনটা স্ট্রেট লাইনটা তার হচ্ছে স্লোপ। এখন তুমি দেখো এখানে যেটা লো কার্বন স্টিল, তারপরে যেটা লো অ্যালয় হাই হাই স্ট্রেংথ স্টিল এবং যেটা টুল স্টিল, তিনোটার জন্য লাইনটা কিন্তু সেম লাইন। দেখতেছো লাইনটা সেম লাইন, অথবা তার ইল্ড স্ট্রেংথ বা হচ্ছে আলটিমেট স্ট্রেংথটা হচ্ছে ভ্যারি করতেছে, বাট তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি ই কি ভ্যারি করতেছে। তুমি যদি প্রত্যেকটার জন্য স্লোপ নাও, স্লোপ কি সেম হবে না? এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা তো একই লাইন, সেম লাইন, তাহলে সেম লাইনের স্লোপ কি ডিফারেন্ট হবে নাকি সেম হবে? সেম হবে। সেম হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি যে স্টিল সেটা বিভিন্ন টাইপের স্টিল হইতে পারে, বাট তার মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু ভ্যারি করে না, সেমই হয়, ঠিক আছে। এবং স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি কারো আইডিয়া আছে কত? স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি কত? 29,000 কেএসআই সব টাইপের স্টিলের জন্য। আচ্ছা, এখন এটা কি ক্লিয়ার? ভ্যারি করবে কি দেখো, ভ্যারি করবে যে এখানে ধরো এটার জন্য এই জায়গায় আলটিমেট স্ট্রেংথ, এখানে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে এইটা, তারপরে এখানে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে ধরো কি না, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমামটাই ধরো এই জায়গায়, ঠিক আছে। তো এইগুলা কিন্তু ভ্যারি করতেছে, বা ইল্ড স্ট্রেস যেটা সেটা ভ্যারি করবে, বাট মডুলাস অফ ইলাস্টিসিটি সেম। আচ্ছা, এখন পাশের যেই ফিগারটা আছে দেখো, এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস, ঠিক আছে, তাদের মডুলাস অফ মানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখানো আছে। ধরো এই যে এটা হচ্ছে রাবারের জন্য, এই যে এটা এটা হচ্ছে রাবারের জন্য, এটা হচ্ছে উডের জন্য, তারপরে এই যে এটা হচ্ছে ক্যাস্ট আয়রনের জন্য, তারপরে হচ্ছে কি আছে অ্যালুমিনিয়াম অ্যালয়, তারপরে হচ্ছে লো কার্বন স্টিল, ঠিক আছে। লো কার্বন স্টিল অ্যালুমিনিয়াম অনেকগুলোর জন্য দেয়া আছে, ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস আর কি। তাহলে এখান থেকে দেখে কি বোঝা যায়? মডুলাস অফ ইলাস্টিসিটি কম, সবচেয়ে কম কার? ইলাস্টিসিটি সবচেয়ে কম কার? এটা দেখে কি মনে হয় মডুলাস অফ ইলাস্টিসিটি সবচেয়ে কম কার? স্যার উডের, না স্যার রাবারের উডের, স্যার লাস্টের দিকে। উডের নিচে তো রাবারের রাবার আছে। হ্যাঁ, রাবার আছে, ঠিক আছে। তাহলে তোমাদের তো গত ক্লাসে একটা কোশ্চেন ছিল এইটা যে হুইচ ওয়ান ইজ মোর মোর ইলাস্টিক, স্টিল নাকি রাবার? তাহলে এই ডায়াগ্রাম থেকে কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে তোমার যার ই এর ভ্যালু যত বেশি সে তত বেশি হচ্ছে ইলাস্টিক, ঠিক আছে, তার ইলাস্টিসিটি তত বেশি। তাহলে এখানে সবচেয়ে বেশি ইলাস্টিসিটি কার? লো কার্বন স্টিলের, ঠিক আছে। কারণ তার এই যে লাইনটা, ঠিক আছে, তার লাইনের স্লোপ যত বেশি তার মানে ই এর ভ্যালুটা তত বেশি, স্লোপ যত মাইল্ড বা কম তার মানে ই এর ভ্যালু তত কম। সো আমরা এখানে বুঝতে পারতেছি যে হচ্ছে তোমার রাবার, যেটা রাবারের মডুলাস অফ ইলাস্টিসিটি সবচেয়ে কম, তার মানে সে হচ্ছে সবচেয়ে লেস ইলাস্টিক। বুঝতে পারতেছো জিনিসগুলা, কম্পারিজন গুলা? আচ্ছা, আবার কংক্রিটের দেখানো আছে, এই যে এখানে কংক্রিটের দেখানো আছে, এবং এটা কি, এটা হচ্ছে তোমার কাস্ট আয়রনের। এই কাস্ট আয়রন তো উপরের দিকেও আছে, তো এটা নিচের দিকে কেন দিল বলো তো? ডায়াগ্রামটা নিচের দিকে কেন ড্র করলো? কার কোনো আইডিয়া আছে? এগুলো সব উপরের দিকে, আর কংক্রিট এবং ক্যাস্ট আয়রন ওটা হচ্ছে নিচের দিকে। কে কি বলতে পারবা কেন? এখানে স্ট্রেসের ভ্যালু গুলা নেগেটিভ দেখানো, আর এখানে হচ্ছে পজিটিভ দেখানো। তার মানে হচ্ছে এই টেস্ট গুলা উপরে যেগুলা দেখানো হয়েছে এগুলো আসলে টেনশনের জন্য করছে, ঠিক আছে, টেনশনের জন্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা ড্র করছে। আর কংক্রিট এবং হচ্ছে তোমার এই কাস্ট আয়রনের এখানে যে দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে কি কম্প্রেশনের জন্য। বুঝতে পারতেছো? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কিন্তু টেনশন কম্প্রেশন দুইটার জন্যই ড্র করা যায়। আচ্ছা, এরপরে দেখি কি আছে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। এখানে দেখো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের উপরে বেস করে আমরা তোমার একটা ম্যাটেরিয়ালকে সাধারণত তিন ভাগে ডিভাইড করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল। লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়ালটা কি দেখো, তোমার এই ম্যাটেরিয়ালের এই যে একদম
দেখো লাইনটা, যে স্ট্রেস স্ট্রেন লাইনটা হচ্ছে একদম স্ট্রেট লাইন, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন। তুমি যখন লোড দিবা, ধরো লোড দিচ্ছ এই ওয়েতে, এই পাতে তুমি লোড দিচ্ছ, তুমি যখন লোডটা রিমুভ করবা ঠিক একই পাথ বা একই লাইন ফলো করে হচ্ছে সে তার আগের অবস্থানে ব্যাক করবে, ঠিক আছে? তার মানে লোডিং এবং আনলোডিং এর যেই লাইনটা, ঠিক আছে, বা যেই পাথ ফলো করে হচ্ছে সে, আমরা তাকে লোড দিচ্ছি এবং সে আনলোড হচ্ছে, এই দুইটা হচ্ছে সেম লাইন হবে। সেম লাইন মানে সেম স্ট্রেট লাইন। তাহলে এই ধরনের ম্যাটেরিয়ালকে বলে হচ্ছে লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল। লোডিং আনলোডিং পাথটা হচ্ছে স্ট্রেট লাইন। আচ্ছা, আরেকটা আছে কি দেখো, নন লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল। নন লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল হচ্ছে কি তুমি লোড দিচ্ছ একটা সার্টেন এ পর্যন্ত হচ্ছে কি লাইন, এই এখানে স্ট্রেট লাইন, এরপরে আস্তে আস্তে কি কার্ভ হওয়া শুরু হয়েছে, বাট স্টিল সে হচ্ছে ইলাস্টিক জোনের মধ্যে আছে, ঠিক আছে? তো তুমি যখন তাহলে লোডটা রিমুভ করবা, সে হচ্ছে এই কার্ভ লাইনটা, একই লাইন ফলো করে হচ্ছে সে তার আগের অবস্থানে ব্যাক করবে, বাট লাইনটা হচ্ছে কি টোটালি স্ট্রেট লাইন না, এটা হচ্ছে একটা কার্ভ লাইন। তো এই ধরনের ম্যাটেরিয়াল যদি হয় তাহলে তাদের আমরা বলি নন লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল। যেহেতু সে তার আগের অবস্থায় ব্যাক করতেছে, তার মানে দিস ইজ ইলাস্টিক ম্যাটেরিয়াল, বাট হচ্ছে নন লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা কি দেখো, 3 নাম্বারটা হচ্ছে ইনইলাস্টিক অর প্লাস্টিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? ইনইলাস্টিক বা প্লাস্টিক ম্যাটেরিয়াল মানে কি যার পার্মানেন্ট ডিফরমেশন হয়। তো এখানে দেখো, তুমি যখন লোড দিচ্ছ, এটা হচ্ছে তার লোডিং পাথ, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এরপর যখন তুমি লোড রিমুভ করবা, তখন হচ্ছে সে তার আগের অবস্থানে ব্যাক করতে চাইবে, বাট সে আগের অবস্থানে ব্যাক করার যেই আনলোডিং পাথটা সেটা হচ্ছে এইটা। তার মানে সে আলটিমেটলি কি আগের অবস্থানে ব্যাক করতে পারছে? আগের অবস্থান ছিল সে এখানে, এখন হচ্ছে তার অবস্থান এখানে। তার মানে কি তার মধ্যে আসলে একটা পার্মানেন্ট ডিফরমেশন বা পার্মানেন্ট সেট হয়ে গেছে, ঠিক আছে? তো পার্মানেন্ট ডিফরমেশন হওয়ার কারণ কি? কারণ সে আসলে ইলাস্টিক জোন ক্রস করে প্লাস্টিক জোনে চলে গেছে। তো এই ধরনের যেই ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালকে বলে হচ্ছে তোমার ইনইলাস্টিক বা প্লাস্টিক ম্যাটেরিয়াল, যার লোডিং এবং আনলোডিং পাথ হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। দেখো, কোনো কোশ্চেন আছে এখানে? স্যার আগের স্লাইডটা থেকে একটু কোশ্চেন ছিল স্যার, কম্প্রেশন আর টেনশনের মাইনাস প্লাসের ব্যাপারটা যদি স্যার একটু বলতেন। হ্যাঁ, বলো। স্যার এই যে এখানে মাইনাস, নিচের দিকে মাইনাস কম্প্রেশনের ক্ষেত্রে হলো স্যার, উপরের দিকে স্যার এই যে প্লাস হলো স্যার টেনশনের ক্ষেত্রে, এই জিনিসটার কারণটা কি স্যার? মানে তোমার টেনশনের ভ্যালুটাকে পজিটিভ হিসেবে দেখাইছে, পজিটিভ, ঠিক আছে, আর কম্প্রেশনের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারতেছো? জি স্যার, কিন্তু মানে কারণটা কি স্যার এখানে? কারণটা হচ্ছে তুমি যদি দুইটাই পজিটিভ দিকে দেখাইতা, তাহলে তো তোমার এই টেস্টটা আইদার টেনশনে করছে না কম্প্রেশনে করছে সেটা তো তুমি বুঝতা না। বুঝতে পারছো? জি স্যার, আমরা যে বুঝতে ধরো পারছি। মেম্বার ফোর্স বের করছি, আমরা মেম্বার ফোর্স যে ধরো ট্রাসের জন্য বা বিভিন্ন ওই ইয়ের যে মেম্বার ব্র্যাকেটে যে মেম্বার ফোর্স বের করছি, আমরা কি করছি, যেটা টেনশন সেটা আমরা ধরছি পজিটিভ, ঠিক আছে, আর যেটা ধরো কম্প্রেশন সেটা হচ্ছে নেগেটিভ। এখন দুইটা যদি তোমার পজিটিভ, তুমি কোনো সাইন কনভেনশন ইউজ না করতা, তাহলে তুমি বুঝতা যে কোন মেম্বারে টেনশন আসতেছে কোন মেম্বারে কম্প্রেশন আসতেছে। সিমিলার টু দ্যাট, ঠিক আছে, ওই রকমই যে আমরা টেনশনটা ধরে নিছি এখানে পজিটিভ আর কম্প্রেশনটা ধরে নিছি হচ্ছে কি নেগেটিভ, যেন যে কেউ গ্রাফটা দেখলে বুঝতে পারে যে কোন ম্যাটেরিয়ালটা আমি টেনশনে টেস্ট করছি, কোন ম্যাটেরিয়ালটা হচ্ছে কম্প্রেশনে টেস্ট করছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখানে দেখো ইম্পর্টেন্ট আরেকটা টার্ম আছে, পয়জনস রেশিও। এটার নাম কি শুনছো তোমরা? পয়জনস রেশিও জি স্যার, ল্যাবে। ছিল, হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো, পয়জনস রেশিওটা আমাদের এসএম এর জন্য ইম্পর্টেন্ট। পয়জনস রেশিওটা বেসিক্যালি কি, দিস ইজ দ্য রেশিও বিটুইন ল্যাটারাল স্ট্রেন এন্ড হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে? আমরা এতদিন হচ্ছে শুধু স্ট্রেন দেখে আসছি, যে স্ট্রেন হচ্ছে কি ডিফরমেশন পার ইউনিট লেন্থ, ঠিক আছে? তো স্ট্রেনটা কিন্তু দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন আর একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে? এই এখানে ডেফিনেশনটা দেয়া আছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ
lateral strain to the longitudinal strain within elastic limit, ইলাস্টিক লিমিটের মধ্যে হইতে হবে, ঠিক আছে। দিস ইজ দ্য কন্ডিশন। প্লাস্টিক লিমিটে গেলে তখন আর এই পয়জনস রেশিওটা এটা আর এরকম থাকে না, ঠিক আছে। আচ্ছা, তোমার পয়জনস রেশিওটা এটা একটা তোমার ইউজ, এটা একটা কি সিম্বল দ্বারা এক্সপ্রেস করে, সেটা হচ্ছে নিউ দ্বারা এক্সপ্রেস করে। পয়জনস রেশিওটা নিউ দ্বারা এক্সপ্রেস করে, তাহলে মানে নিউ ইকুয়াল টু হচ্ছে ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লংগিটিউডিনাল স্ট্রেন। এটা তোমরা একটু ফিগারটা খুব ভালোভাবে খেয়াল করো। ধরো তোমার ইনিশিয়ালি একটা ম্যাটেরিয়াল বা একটা অবজেক্ট আছে এই শেপের, ঠিক আছে, এই শেপের একটা অবজেক্ট আছে। এখন তুমি যদি দুই পাশ থেকে হচ্ছে ফোর্স দিয়ে টানো, ঠিক আছে, তুমি যে ফোর্সটা ইউজ করতেছো সেটা কি টাইপের ফোর্স বলো তো? এক্সিয়াল ফোর্স না? জি স্যার। এই দুই সাইড থেকে যদি তুমি ফোর্স দাও, তাহলে তুমি ধরো এক্সিয়াল ফোর্স দিয়ে তুমি দুই সাইড থেকে যে টানতেছো অবজেক্টটাকে, তাহলে এটার কি লেংথ কি বাড়বে না কমবে? লেংথ বাড়বে না কমবে? বাড়বে লেংথ স্যার। বাড়বে। তার মানে বাড়বে। লেংথ বরাবর হচ্ছে তার একটা ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে। সেই ডিফরমেশনটাকে আমরা বলতেছি হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে। লেংথ বরাবর যে স্ট্রেনটা তার হচ্ছে, এটাকে আবার এক্সিয়াল স্ট্রেনও বলে। লংগিটিউডিনাল স্ট্রেন কেন? কারণ তার লংগিটিউডিনাল ডিরেকশনে হচ্ছে স্ট্রেনটা হচ্ছে, ঠিক আছে। এটাকে এক্সিয়াল স্ট্রেনও বলে। মানে এই রেশিওটা অনেক সময় ল্যাটারাল স্ট্রেন বাই এক্সিয়াল স্ট্রেনও বলে, ঠিক আছে। এই যে এটা লংগিটিউডিনালের জায়গায় তোমরা কনফিউজড হও না, এটা মোস্টলি ম্যাক্সিমাম জায়গায় এক্সিয়ালি এই ওয়ার্ডটা ইউজ করে, এক্সিয়াল স্ট্রেন, ঠিক আছে। আচ্ছা, বা এটাকে নর্মাল স্ট্রেনও বলা যায় না? এটাকে কি নর্মাল স্ট্রেনও বলা যায় না? জি স্যার। কারণ কি ফোর্সটা তোমার কি ডিরেকশনের, ফোর্সের ডিরেকশনটা কি নর্মাল টু ক্রস সেকশন, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে নর্মাল ফোর্স, এটা এক্সিয়াল ফোর্স। এখান থেকে যে স্ট্রেনটা ডেভেলপ করবে সেটাকে আমরা এক্সিয়াল স্ট্রেনও বলতে পারি, বা নর্মাল স্ট্রেনও বলতে পারি, বা লংগিটিউডিনাল স্ট্রেনও বলতে পারি। আচ্ছা, এখন এটার যখন লেংথ বাড়বে, ঠিক আছে, এটা ডায়া কি কমবে নাকি বাড়বে বলো তো? ডায়ার কোনো নাকি আনচেঞ্জ থাকবে? কমবে। স্যার কমার কথা। কমবে স্যার। হ্যাঁ, ডায়াটা কমবে। তার মানে যদি লেংথ বাড়ে, লেংথ বরাবর একটা ডিফরমেশন হবে, আর একটা ডিফরমেশন হচ্ছে তোমার ডায়া বরাবর, ঠিক আছে। ডায়া বা এই সাইড বরাবর হচ্ছে একটা ডিফরমেশন হবে। তো এইটাকে বলতেছে হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। তার ডায়া বা সাইড বরাবর যে স্ট্রেনটা, ঠিক আছে, তাকে বলতেছি আমরা ল্যাটারাল স্ট্রেন। তাহলে এই লংগিটিউডিনাল স্ট্রেন এবং ল্যাটারাল স্ট্রেনের যে রেশিওটা, সেটাকে বলতেছে হচ্ছে তোমার কি পয়জনস রেশিও। তাহলে আমরা যদি ল্যাটারাল স্ট্রেনটা ক্যালকুলেশন করি আর লংগিটিউডিনাল স্ট্রেনটা ক্যালকুলেশন করি, সেটা আমরা একটা আরেকটা দিয়ে ডিভাইড করলে আমরা পয়জনস রেশিওটা বের করতে পারবো। এটা কি ক্লিয়ার? দেখো স্লাইডটা। আচ্ছা, আমরা এটা ম্যাথ করি, তাইলে হয়তোবা তোমাদের আরো ক্লিয়ার হবে। ম্যাথটা একটু পরে আছে, তার আগে আমাদের আরো দুইটা ইম্পর্টেন্ট টার্ম আছে মেকানিক্স এর জন্য। একটা হচ্ছে মডুলাস অফ রেজিলেন্স, আর একটা হচ্ছে মডুলাস অফ টাফনেস, ঠিক আছে। মডুলাস অফ রেজিলেন্স টা কি, ঠিক আছে, এটা যদি আসলে ডিফাইন করি, তাহলে সেটা হচ্ছে তোমাদের ম্যাটেরিয়ালের এনার্জি অ্যাবজর্ব করার ক্যাপাসিটি উইদিন ইলাস্টিক লিমিট, ঠিক আছে। এই যে এখানে দেখো, রেজিলেন্স ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি ইন ইলাস্টিক ডিফরমেশন, ঠিক আছে। তুমি যখন একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করবা, সে হচ্ছে কি এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এখন যতটুকু পর্যন্ত তুমি ইলাস্টিক জোনের মধ্যে তাকে ডিফর্ম করতেছো, বা ইলাস্টিক জোনের মধ্যে সে যতটুকু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতেছে, সেটাকে বলতেছে হচ্ছে তোমার মডুলাস অফ রেজিলেন্স। এবং এটা কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো, আমি পরে দেখাচ্ছি। এইটা ডেফিনেশনটা দেখো আর একটু ইলাবোরেটলি দেয়া আছে। মডুলাস অফ রেজিলেন্স is defined as the amount of strain energy per unit volume, ঠিক আছে, that a given material can absorb before permanent deformation. পার্মানেন্ট ডিফরমেশনটা কোথায় হয়? যেখানে ইলাস্টিক জোনটা শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে মডুলাস অফ রেজিলেন্সটা আমরা কি বলতে পারি? দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেন এনার্জি, ঠিক আছে, পার ইউনিট ভলিউম
শুনতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্সটা দেখতেছি, ঠিক আছে? এখন এটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্সটা আমরা গ্রাফ থেকে কিভাবে বের করতে পারি দেখো। গ্রাফটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে? ধরো এই পয়েন্টটা পর্যন্ত হচ্ছে ইলাস্টিক জোন, ঠিক আছে? ইলাস্টিক জোন, এরপরে হচ্ছে প্লাস্টিক জোনটা শুরু হয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত তোমার ম্যাটেরিয়ালটা ডিফরমেশন হওয়ার জন্য যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করছে, ঠিক আছে, এটাকে বলতেছে হচ্ছে তোমার মডুলাস অফ রেজিলিয়েন্স। তা মডুলাস অফ রেজিলিয়েন্সটা কিভাবে ক্যালকুলেশন করে? মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে এই তোমার যেই পয়েন্ট পর্যন্ত তোমার কি ইলাস্টিক পয়েন্ট, যেটা এই এই যেই এরিয়াটা আছে কার্ভ, কার্ভটা তার নিচে যেই যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটাকে বলে হচ্ছে তোমার মডুলাস অফ রেজিলিয়েন্স, ঠিক আছে? মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি তুমি মডুলাস অফ রেজিলিয়েন্স কিভাবে ক্যালকুলেশন করবা, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে? কতটুকু কার্ভটা যেখানে হচ্ছে আমার আসলে ইলাস্টিক পয়েন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ বলে। এরিয়া আন্ডার, এইটা কি স্যার ঢাল দেখাচ্ছি আমরা স্যার? না ঢালটা না, বুঝতেছো? এটা হচ্ছে এরিয়া, কতটুকু এরিয়া। প্রথমে হচ্ছে কি তোমার যে কার্ভটা, সেই কার্ভের কোন পয়েন্ট পর্যন্ত, কোন পয়েন্ট যেখানে যে পয়েন্ট পর্যন্ত তোমার কি ইলাস্টিক ম্যাটেরিয়ালটা, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট পর্যন্ত আমার ম্যাটেরিয়ালটা ইলাস্টিক, ধরো এটা হচ্ছে আমার ইলাস্টিক পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে কোন এরিয়াটা নিব আমরা? এরিয়াটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেই কার্ভটা, এই কার্ভের নিচে যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটা মেজার করলে তুমি পাবা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। তাহলে এই কার্ভের নিচে কতটুকু অংশ, এই যে টোটাল এতটুকু অংশ, এই এরিয়াটাকেই হচ্ছে আমাদের বলতেছি হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স, ঠিক আছে? যদি তোমাকে মডুলাস অফ রেজিলিয়েন্সটা ক্যালকুলেশন করতে বলে কোনো গ্রাফ থেকে, তাহলে হচ্ছে তুমি কি জাস্ট এই এরিয়াটা ক্যালকুলেশন করবা। আর ডেফিনেশনটা কি? ডেফিনেশন তো এখানে সুন্দরভাবে লেখাই আছে, মডুলাস অফ রেজিলিয়েন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেন এনার্জি, ঠিক আছে, স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম দ্যাট আ গিভেন ম্যাটেরিয়াল ক্যান অ্যাবজর্ব বিফোর পার্মানেন্ট ডিফরমেশন। আচ্ছা, মডুলাস অফ টাফনেসটা কি তাহলে? মডুলাস অফ টাফনেস হচ্ছে তোমার, toughness is the ability of a material, দেখো toughness is the ability of a material to absorb energy in plastic deformation, ঠিক আছে? Modulus of toughness is defined as the amount of strain energy per unit volume that a given material can absorb before it fractures। তার মানে মডুলাস অফ টাফনেস হচ্ছে কোনটা, যেখানে হচ্ছে তোমার ম্যাটেরিয়ালটা একদম ফেল করতেছে। ধরো তোমার ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে স্ট্রেস টেনশন ডায়াগ্রাম, এই পয়েন্টে এসে ফেল করতেছে। সো এই টোটাল যে কার্ভটা আছে, এই টোটাল কার্ভের নিচে যে যতটুকু এরিয়া,
ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে তোমার মডুলাস অফ টাফনেস। তাহলে দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে না? মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে কি আপ টু ইলাস্টিক লিমিট পর্যন্ত একটা ম্যাটেরিয়াল যতটুকু এনার্জি অ্যাবজর্ব করে সেটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। আর মডুলাস অফ রাপচার হচ্ছে কি আপ টু ব্রেকিং বা রাপচার পয়েন্ট পর্যন্ত একটা ম্যাটেরিয়াল যতটুকু এনার্জি অ্যাবজর্ব করে সেটাকে বলে হচ্ছে মডুলাস অফ টাফনেস। বুঝতে পারতেছো? এখন যে ম্যাটেরিয়াল যতটুকু বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারে তার কিন্তু মোটামুটি ডাকটাইলিটি তত বেশি। বুঝতে পারতেছো? ধরো তুমি যদি কংক্রিট এবং স্টিল বা যে কোনো একটা ম্যাটেরিয়ালের সাথে তুমি কম্পেয়ার করো, দেখবা যে আসলে তোমার যে মডুলাস অফ রেজিলিয়েন্স বা মডুলাস অফ টাফনেস যদি তুমি চিন্তা করো, তার মানে কংক্রিটের জন্য সেটা কিন্তু খুবই কম। ঠিক আছে, বাট স্টিল যদি হয় তাহলে স্টিলের জন্য দেখতেছো মডুলাস অফ রেজিলিয়েন্স বা মডুলাস অফ টাফনেসটা কিন্তু অনেক বেশি হয়, সে অনেক বেশি এনার্জি সে অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, যে যত বেশি রেজিলেন্ট, ঠিক আছে, মানে যে যত বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারে সে তত বেশি আসলে টাফ। বুঝতে পারতেছো? টাফ মিন্স হচ্ছে তার রেজিস্ট্যান্স তত বেশি। সো এই জিনিসগুলা এটা আমাদের আম, আম, তোমার যে কোনো ম্যাটেরিয়ালস এর স্ট্রেংথের জন্য কিন্তু দুটি ইম্পর্টেন্ট প্যারামিটার, মডুলাস অফ রেজিলিয়েন্স এন্ড মডুলাস অফ টাফনেস। বুঝতে পারতেছো গ্রাফিক্যালি কোনটা কি, দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা সিম্পল ম্যাথ করি, দেখো একটু ভালোভাবে খেয়াল করো। কি বলা আছে? কনসিডার আ কেয়ারফুলি কন্ডাক্টেড এক্সপেরিমেন্ট ওয়্যার অ্যান অ্যালুমিনিয়াম বার, একটা অ্যালুমিনিয়াম বার 50 মিলিমিটার হচ্ছে তার ডায়ামিটার। ঠিক আছে, অ্যালুমিনিয়াম বার এই যে পাশে ফিগারে দেখানো আছে, দেখো এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বার, এটা ডায়া হচ্ছে তোমার 50 মিলিমিটার। আচ্ছা, ইজ স্ট্রেসড ইন এ টেস্টিং মেশিন অ্যাজ শোন ইন ফিগার। ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার টেস্টিং মেশিনের মধ্যে, দেখো এখানে কি করতেছে, স্ট্রেস করতেছে, মানে এই বরাবর হচ্ছে লোড দিয়ে হচ্ছে তাকে স্ট্রেস করতেছে একটা টেস্টিং মেশিনে। তাহলে লোডিংটা কি টাইপের লোড? এক্সিয়াল লোড। ফোর্সটা কি এক্সিয়াল ফোর্স নাকি শিয়ার ফোর্স? এখানে ফোর্সটা কি এক্সিয়াল স্যার। টাইপের ফোর্স? স্যার এক্সিয়াল ফোর্স স্যার। এক্সিয়াল বা নরমাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা। At a certain instant the applied force is 50 kilonewton। ঠিক আছে, এখানে ধরো একটা সার্টেন ইনস্ট্যান্টে P ইকুয়াল টু তোমার 100 কিলো নিউটন। এখানে এই লোডটা হচ্ছে তোমার 100 কিলো নিউটন। আচ্ছা, বলতেছে while the measured elongation of rod is 0.219 millimeter in a 300 millimeter gauge length। ঠিক আছে, মানে এখানে আমরা কতটুকু অংশের মধ্যে ইলংগেশনটা আমরা কনসিডার করতেছি, এই যে এতটুকু অংশের মধ্যে, এটা হচ্ছে গেজ লেন্থ। ঠিক আছে, তাহলে গেজ লেন্থটা হচ্ছে আমার কত? 300 মিলিমিটার, এটা হচ্ছে গেজ লেন্থ। এই গেজ লেন্থের ইলংগেশন হয়েছে কতটুকু? এই গেজ লেন্থের ইলংগেশন হয়েছে কতটুকু? স্যার দেখো মেজার্ড 0.219। ইলংগেশন অফ দ্য রড ইজ 0.219 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আফটার লোডিং এই 300 মিলিমিটার যে লেন্থটা আছে, গেজ লেন্থটা আছে, এটা ডিফরমেশন হয়েছে তোমার 0.219 মিলিমিটার, এতটুকু হচ্ছে ডিফরমেশন হয়েছে। আচ্ছা, এরপরে কি বলতেছে? এন্ড দ্য ডাইমেনশন ইজ ডিক্রিজড বাই এত মিলিমিটার। তো এইটার যদি লেন্থ বাড়ে তাহলে এটার কি ডায়ামিটার তো অবশ্যই কমবে নাকি? তাহলে ডায়ামিটারটা কমতেছে কতটুকু? 0.0125 মিলিমিটার ডায়ামিটার কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডায়ামিটারের ডিফরমেশন, এটা হচ্ছে ডায়ামিটার আগে ছিল 50 মিলিমিটার, এখন হচ্ছে ডায়ামিটারটা কমে গেছে কত? কমে গেছে 0.01215 মিলিমিটার, এতটুকু কমে গেছে। ঠিক আছে, এখন বলতেছি কি ক্যালকুলেট দ্য টু ফিজিক্যাল কনস্ট্যান্টস। ঠিক আছে, নিউ
পয়জনস রেশিও হচ্ছে নিউ এন্ড মডুলাস অফ ইলাস্টিসিটি ই অফ দ্য ম্যাটেরিয়াল, ঠিক আছে। তার মানে এই যে অ্যালুমিনিয়াম যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালের দুইটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে কি, একটা হচ্ছে পয়জনস রেশিও নিউ আর একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই। এই টেস্ট থেকে হচ্ছে আমাদের ভ্যালু নিয়ে বলতেছে যে এই দুইটা কনস্ট্যান্ট বের করার জন্য। তাইলে বলো পয়জনস রেশিও নিউ বের করার জন্য আমাদের কি লাগবে? পয়জনস রেশিও নিউ বের করার জন্য কি লাগবে? স্যার পয়জনস রেশিও ল্যাটারাল স্ট্রেন আর স্যার লংগিটিউডিনাল স্ট্রেন। হ্যাঁ, দুইটা লাগবে, ঠিক আছে। তার মানে প্রথমে আমরা ল্যাটারাল স্ট্রেনটা বের করি। তাহলে আমরা জানি স্ট্রেন সমান সমান কি, স্ট্রেন সমান সমান হচ্ছে আমার কি, ডিফরমেশন বাই অরিজিনাল লেংথ, ঠিক আছে। তো আমি ল্যাটারাল স্ট্রেনটা বের করতেছি, ঠিক আছে। ল্যাটারাল স্ট্রেন হচ্ছে কোনটা, ডায়া বরাবর তার যে ডিফরমেশনটা হচ্ছে সেটা, ঠিক আছে। তাইলে ল্যাটারাল স্ট্রেনটা হচ্ছে আমরা এখানে দেখো এই এখানে এই ডেল্টা বাই ডি, ঠিক আছে। তাহলে এখানে ডায়া বরাবর তার ডিফরমেশন হচ্ছে কতটুকু, 0.01215 মিলিমিটার, ঠিক আছে। আর তার অরিজিনাল ডায়ামিটার কত ছিল, 50 মিলিমিটার। সো এটা হচ্ছে তার ডিফরমেশন। এখন এখানে নেগেটিভ কেন হইলো বলো তো? স্যার ডিক্রিজ করছে এখানে। হ্যাঁ, ভ্যালুটা হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে মাইনাস দ্বারা এক্সপ্রেস করতেছে, মানে কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। এইদিকে কন্ট্রাকশন হচ্ছে, এই জন্য মাইনাস দ্বারা এটা এক্সপ্রেস করতেছে। তো কন্ট্রাকশন তো কি কম্প্রেশনের জন্যই হয় নাকি, আর এক্সপানশন হয় কি, ইলংগেশন হয় কি টেনশনের জন্য। সো এই নেগেটিভ এটা কম্প্রেশনের সাথে বা এটা কন্ট্রাকশনের সাথে রিলেটেড, ঠিক আছে সাইনটা। তাহলে এটা এখান থেকে আমরা কি ল্যাটারাল স্ট্রেন পাইলাম। লঙ্গিটিউডিনাল বা এক্সিয়াল স্ট্রেন সমান সমান কি, এক্সিয়াল হচ্ছে তোমার লেংথ বরাবর কতটুকু ডিফরমেশন হয়েছে ডিভাইডেড বাই হচ্ছে তোমার অরিজিনাল লেংথ। তাহলে লেংথ বরাবর ডিফরমেশন হয়েছে আমাদের কতটুকু, 0.219 মিলিমিটার, এই যে 0.219 মিলিমিটার। আর তার লেন্থ কত ছিল, গেজ লেন্থ কত ছিল, এই যে 300 মিলিমিটার, এটা ছিল হচ্ছে গেজ লেন্থ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তোমার এক্সিয়াল স্ট্রেন যেটা সেটা। তাহলে এখন পয়জনস রেশিও নিউ ইকুয়াল টু কি তোমার, এখানে এই যে মাইনাস কেন দেয়া হয়েছে বলো তো, এখানে মাইনাস কেন দেয়া হয়েছে কেউ বলতে পারবা? বেসিক্যালি পয়জনস রেশিওটা যখন তুমি বের করবা, এখানে হচ্ছে এটা জাস্ট একটা অ্যাবসলিউট ভ্যালু তোমাকে মিন করবে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ল্যাটারাল স্ট্রেন এবং লংগিটিউডিনাল স্ট্রেনের রেশিও, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে এই ইকুয়েশনটার মধ্যে তুমি এই একটা হচ্ছে কি কমতেছে, একটা কমবে, একটা ডিরেকশন হবে নেগেটিভ আর একটা ডিরেকশন হবে হচ্ছে পজিটিভ, বুঝতে পারতেছো? মানে একটা স্ট্রেন হবে অথবা একদিকে কম্প্রেশন হলে আরেকদিকে টেনশন হবে, আরেকদিকে তোমার কি এক্সপানশন হলে অন্যদিকে হচ্ছে কন্ট্রাকশন হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি, এই একটা স্ট্রেনের ভ্যালু হচ্ছে নেগেটিভ আসবে সব সময়, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ আসবে। তো তোমার এইখানে সামনে ইকুয়েশনে যদি নেগেটিভ থাকে তাহলে আলটিমেটলি এই নেগেটিভ আর এখানে যে কোনো একটা নেগেটিভ মিলে তোমার আলটিমেটলি কি হবে, ভ্যালুটা পজিটিভ ভ্যালু হবে, ঠিক আছে। তো এটা দেখো নিউ ইকুয়াল টু কি, ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে। এখানে দেখো ল্যাটারাল স্ট্রেনের ভ্যালুটা উপরে বসাইছে, সেটা হচ্ছে কি মাইনাস এই যে এই ভ্যালুটা, আর নিচে হচ্ছে তোমার এক্সিয়াল স্ট্রেনের যে ভ্যালুটা, ঠিক আছে, বা লংগিটিউডিনাল স্ট্রেনের যে ভ্যালুটা, এই দুইটার ডিভাইড করার পরে দেখো এখানে পয়জনস রেশিও আসতেছে কত, 0.333, এটা হচ্ছে তোমার পয়জনস রেশিও। ইজি না? এই ধরনের ম্যাথ কিন্তু তোমার ধরো চেঞ্জ আসতে পারে, ধরো তোমাকে পয়জনস রেশিও দিয়ে দিল, ঠিক আছে, পয়জনস রেশিও দিয়ে দিল, তোমাকে বলতেছে যে এক্সিয়াল ইলংগেশন বের করার জন্য, সেটা ক্যালকুলেশন করতে পারবা না। তোমাকে পয়জনস রেশিও দিয়ে দিছে, তোমাকে ধরো এক্সিয়াল ইলংগেশন মানে হচ্ছে কি, এই যে এখানে যে the while the measured elongation of the rod is 0.219 মিলিমিটার, এটা তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। এবং এটা ক্যালকুলেশন করার জন্য ধরো সাপোর্টিং যেই ডাটা দরকার সেই ডাটাগুলা
তোমাদের দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে তোমাকে তখন কি করতে হবে, ব্যাক ক্যালকুলেশন করে ওইটা বের করতে হবে। সো এই টাইপের ভেরিয়েশন কিন্তু আসতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের যেটা পয়জনস রেশিও নিউ সেটা বের করলাম। আরেকটা টার্ম বের করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, পয়জনস রেশিও বের করা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখানে দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি ইটা আমরা কিভাবে বের করতে পারি। মডুলাস অফ ইলাস্টিসিটি ই বের করার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা একটু পরে ডিরাইভ করব, ঠিক আছে? এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইকুয়াল টু পি এল বাই এ ডেল্টা, ঠিক আছে? বেসিক্যালি আমরা যে ফর্মুলাটা মানে একটু পরে ডিরাইভ করব সেটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু পি এল বাই এ ই। এই ইকুয়েশনটা হচ্ছে আমরা ডিরাইভ করব, ঠিক আছে? যেখানে হচ্ছে তোমার একটা এক্সিয়াল বারের ডিফরমেশন, ঠিক আছে? এক্সিয়াল ডিফরমেশন ইকুয়াল টু তোমার এক্সিয়াল লোড ইনটু লেংথ ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে? আমরা যদি কোনো একটা বার, ঠিক আছে, বার বা কোনো একটা অবজেক্টের এক্সিয়াল এক্সিয়াল ডিরেকশনে তাকে কতটুকু লোড দিচ্ছে সেটা যদি জানি, তার লেংথ যদি জানি, ক্রস সেকশনাল এরিয়া যদি জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল এটা যদি জানি, তাহলে আমরা ওই বারটা এই লোডের জন্য কতটুকু ডিফর্ম করবে সেটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এখান থেকেই হচ্ছে কি এই মডুলাস অফ ইলাস্টিসিটি ইটা বের করা যায় এই ইকুয়েশন থেকেই। তাহলে ই ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, পি এল বাই এ ডেল্টা, ঠিক আছে? ডেল্টা হচ্ছে ডিফরমেশন। আচ্ছা, তাহলে এখানে বলো, এখানে আমাদের সবকিছু দেয়া আছে না, পি কতটুকু, পি আমাদের লোড এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটা দেয়া আছে, সেটা হচ্ছে তোমার কি 100 কিলো নিউটন। 100 কিলো নিউটন, এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করছে, 10⁻³ 1000 দিয়ে মাল্টিপ্লাই করে কিলো নিউটন থেকে নিউটনে নিছে। আচ্ছা, এরপর হচ্ছে এল, এখানে আমাদের যেই লেংথ, ঠিক আছে, লেংথ বলতে এখানে গেজ লেংথ বোঝাচ্ছে, যে যতটুকু লেংথের জন্য তুমি ডিফরমেশনটা ক্যালকুলেশন করছো, ঠিক আছে? তুমি 300 মিলিমিটার এতটুকু লেংথের জন্য ডিফরমেশন পাইছো হচ্ছে 0.219 মিলিমিটার টোটাল, কিন্তু বারের জন্য না, ঠিক আছে? তুমি জাস্ট এতটুকু অংশ কনসিডার করছো। আচ্ছা, সো এল হচ্ছে আমাদের 300 মিলিমিটার। আর হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে কত, এখানে দেখো এই যে উপরে বের করছে ক্রস সেকশনাল এরিয়া 5d² বাই 4, ঠিক আছে? 5d²বাই 4, এখানে ডায়া ছিল হচ্ছে 50 মিলিমিটার, সো 1960 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, যে 1960 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, আরেকটা ছিল কি ডেল্টা, ঠিক আছে? ডেল্টাটা হচ্ছে তোমার কত, ডেল্টা হচ্ছে তোমার ডিফরমেশনটা, এক্সিয়াল ডিফরমেশন। এই ফর্মুলাটা কিন্তু এক্সিয়াল ডিফরমেশনের জন্য, নট ল্যাটারাল ডিফরমেশন, ঠিক আছে? এটা মনে রাখবা, এটা হচ্ছে শুধু এক্সিয়াল ডিফরমেশনের জন্য। তাহলে আমাদের এক্সিয়াল ডিরেকশনের ডিফরমেশন হচ্ছে কত, সেটাও আমাদের দিয়ে দেওয়া আছে 0.219 মিলিমিটার। সো আলটিমেটলি আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি কত পাচ্ছি, 70 × 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, বা 70 জিপিএ, গিগা প্যাসকেল লেখা যায় এখানে, ঠিক আছে? 70 গিগা প্যাসকেল। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেই প্যারামিটারস গুলা, ভ্যালু গুলা দেওয়া ছিল, সেই ভ্যালু গুলা ইউজ করে আমরা আমাদের দুইটা যে কোনো ম্যাটেরিয়ালের দুটো ইম্পর্টেন্ট ফিজিক্যাল কনস্ট্যান্টস, একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এই দুইটা হচ্ছে এখানে বের করছি। দেখো, এই দুইটা বের করা নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, বা কোনো টাইপের যদি চেঞ্জ, যে এই কোশ্চেনটা এই টাইপের চেঞ্জ আসলে কেমন হতো বা অ্যান্সারটা কেমন হবে, এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করো, বা কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। কি
কেউ কিছু বলতেছো? স্যার এই পয়জন রেশিওতে স্যার ওই নেগেটিভ মার্কটা আবার ইউজ করা হইলো কেন স্যার? এটা আরেকবার বলবেন? নেগেটিভ ওইটা হচ্ছে যে তোমার এইটা ভ্যালু, এটা আসলে দেওয়ারও দরকার ছিল না, কারণ এটা হচ্ছে বেসিক্যালি একটা রেশিও, ঠিক আছে? তো রেশিওটা হচ্ছে কি, আমরা ম্যাক্সিমাম আমরা এটা আসলে অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করি, ঠিক আছে? মানে হচ্ছে কি একটা ভ্যালু যার কোনো তোমার কি পজিটিভ নেগেটিভ কোনো সাইন থাকবে না, ঠিক আছে? তো এইটা বেসিক্যালি হচ্ছে রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন এন্ড তোমার লংগিটিউডিনাল স্ট্রেন, একটা আরেকটাকে দিয়ে ডিভাইড করলেই তুমি এটা পেয়ে যাবা, যদি তুমি সামনের সাইন হচ্ছে ইগনোর করো। তো ওরা হচ্ছে এই সাইনটা ওমিট করার জন্য, ঠিক আছে, যেহেতু বললাম যে একটা টেনশন আসবে মানে একটা ইলংগেশন হবে আর একটা কন্ট্রাকশন হবে, তো যেটা হচ্ছে তোমার কি কন্ট্রাকশন হচ্ছে এটা তো সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে? তার মানে এই ভিতরের এই ভ্যালুটা আলটিমেটলি তুমি যদি ডিভাইড করো তার মানে হচ্ছে এটা নেগেটিভ একটা ভ্যালু আসবে। তো এটার ফ্রন্টে ফর্মুলার মধ্যে যদি তুমি একটা নেগেটিভ দিয়ে দাও তাহলে আলটিমেটলি কি এই নেগেটিভ আর নেগেটিভ মিলে আলটিমেটলি কি আসতেছে, একটা পজিটিভ ভ্যালুই সবসময় আসবে। বুঝতে পারতেছো? স্যার ওই বেসিক্যালি নেগেটিভ এই, বলো। ট্রাভার্সের স্যার ওই নেগেটিভটা তো স্যার কন্ট্রাকশন মিন করতেছে না? হ্যাঁ, প্রথমটা এখানে কন্ট্রাকশন মিন করতেছে। তাহলে ওই ভ্যালুটাই স্যার নেগেটিভ ছাড়া ইউজ করতে পারবো না পয়জন রেশিওতে? হ্যাঁ, নেগেটিভ ছাড়াও যদি তুমি ইউজ করো তাইলে তোমার দেখা গেছে যে সামনে নেগেটিভের আর দরকার নাই, ঠিক আছে? এইটা যদি না ইউজ করো তাহলে এটারও দরকার নাই, তাহলে এই দুইটা রেশিও যদি তুমি করো তাহলে 0.33 এটাই পাবা। বুঝতে পারতেছো? জি স্যার। শুধু তোমার এই জাস্ট তুমি যদি সাইন ইগনোর করে এই ল্যাটারাল স্ট্রেন আর লংগিটিউডিনাল স্ট্রেনের রেশিও করো তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা আরেকটু আগে বলছি যে আমরা একটা ডেরিভেশন করব, সেটা হচ্ছে এইটা ডেল্টা ডিফরমেশন ইকুয়াল টু, ডিফরমেশনটা হচ্ছে কি এক্সিয়াল ডিফরমেশন, এক্সিয়াল ডিফরমেশন ইকুয়াল টু পি এল। পি হচ্ছে এক্সিয়াল লোড, এল হচ্ছে ম্যাটেরিয়ালের লেংথ, ঠিক আছে, যতটুকুর জন্য আমরা ডিফরমেশনটা ক্যালকুলেশন করতেছি, ডিভাইডেড বাই এ, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা হচ্ছে আমরা ডিরাইভ করব। তো নেক্সটে এখানে তোমাদের এই ডেরিভেশনটাই হচ্ছে আছে, ঠিক আছে? তো ডেরিভেশনটা একটু ভালোভাবে খেয়াল করো, এত কমপ্লিকেটেড কিছু না, খুবই ইজি একটা ডেরিভেশন। এখানে দেখো প্রথমে একটা হাইলাইটেড একটা এখানে লাইন বলা আছে, কি বলা আছে, when the deflection of an axially loaded bar is a design parameter it is necessary to determine the deformations, আচ্ছা, axial deformations are also required in the analysis of statically indeterminate structure। এখানে এক্সিয়াল ডিফরমেশনটা অনেক সময় হচ্ছে তোমার ডিজাইন প্যারামিটার হিসেবে থাকে, ঠিক আছে? ধরো তোমার একটা বার আছে, ধরো এটা হচ্ছে 20 মিলিমিটার হচ্ছে লেন্থ, ঠিক আছে, যে কোনো একটা বার, and তুমি এখানে হচ্ছে ধরো একটা সার্টেন অ্যামাউন্টের লোড দিছো, ঠিক আছে? তাহলে অবশ্যই এই লোড দেওয়ার কারণে বারটার একটা ডিফরমেশন হবে। তো এই ডিফরমেশনের একটা অ্যালাউয়েবল লিমিট আছে, যে দেখা গেছে যে এটা ধরো কি, তুমি ধরো অ্যালাউবে 20 মিলিমিটার বার, তুমি বলতেছো যে এটা যদি 2 মিলিমিটারের বেশি ডিফরমেশন হয়ে যায় তাহলে হচ্ছে প্রবলেম হবে, তোমার ডিজাইনটা ফেল করবে, ঠিক আছে? তাহলে তুমি যেই লোড এই বারের উপরে দিচ্ছ সেই বারের জন্য তোমাকে ডিফরমেশনটা ক্যালকুলেশন করতে হবে, যে তোমার অ্যালাউয়েবল ডিফরমেশন 2 মিলিমিটার, আচ্ছা ঠিক আছে, তাহলে এই লোড দেওয়ার জন্য তোমার এই ম্যাটেরিয়ালের মধ্যে বা এই বারের মধ্যে কতটুকু ডিফরমেশন আসতেছে, ঠিক আছে? সো ডিফরমেশনও কিন্তু ইন সাম কেসেস ইট ইজ আ ডিজাইন প্যারামিটার। আমরা এর আগে ডিজাইন প্যারামিটার হিসেবে দেখছি কি স্ট্রেস, যে আমার যতটুকু স্ট্রেস আসতেছে আমার অ্যালাউয়েবল স্ট্রেসের থেকে যদি বেশি চলে আসে তার মানে হচ্ছে কি আমার এটা ফেল করে গেছে, ঠিক আছে? তো অনেক সময় স্ট্রেসের মতো ডিফরমেশনটাও একটা ডিজাইন প্যারামিটার হিসেবে থাকে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখো এখানে কিভাবে আমরা এই ডিফরমেশনের জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। এখানে এই ফিগারটা একটু খেয়াল করো প্রথমে। আচ্ছা, এখানে ধরো আমরা একটা বার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? একটা বার যার হচ্ছে
ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে ভ্যারিয়েবল ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, ধরো এই যে এই বারটা, এটা ধরো প্রথমে ছিল ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে এটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ছিল হচ্ছে ইনিশিয়াল লেন্থ হচ্ছে এল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে বিভিন্ন পয়েন্টে এটাকে লোড দিয়ে স্ট্রেচ করতেছি। ধরো এখানে P1 পয়েন্ট, এখানে একটা লোড দিচ্ছি এইদিকে, তারপরে হচ্ছে P2 পয়েন্টে আমরা একটা লোড দিচ্ছি এইদিকে, তারপরে P3 পয়েন্টে হচ্ছে আমরা এইদিকে একটা লোড দিচ্ছি, এখানে হচ্ছে আরেক লোড দিচ্ছি হচ্ছে এইদিকে P4, যেটা হচ্ছে ডান দিকে কাজ করতেছে, আর বাকি লোডগুলো হচ্ছে বাম দিকে। তো তাহলে এই বারের অরিজিনাল লেন্থ ছিল ধরো হচ্ছে এল। এখন তুমি যদি এখানে এই দিকে লোড দিয়ে টানো, দেখতেই পারতেছো লোড কিছু কাজ করতেছে বাম দিকে, কিছু কাজ করতেছে, একটা কাজ করতেছে ডান দিকে। তাহলে এখন বলো এই বারটার কি ইলংগেশন হবে নাকি কন্ট্রাকশন হবে? কি মনে হয়? স্যার ইলংগেশন। ইলংগেশন হবে, যেহেতু দেখো ফোর্সটা হচ্ছে কি কিছু কাজ করতেছে লেফটের দিকে, কিছু কাজ করতেছে হচ্ছে রাইটের দিকে, তাহলে হচ্ছে ইলংগেশন হবে। তাহলে ইলংগেশন কতটুকু হইলো? ধরো আমি ধরে নিলাম যে এখন ইলংগেশন হইলো হচ্ছে এল প্লাস ডেল্টা। ঠিক আছে, তোমরা এখন যেই বারটা দেখতেছো, ধরো এই বারটা হচ্ছে আফটার ইলংগেশন। ঠিক আছে, এখানে যে বারটা দেখানো আছে এই বারটা হচ্ছে ইলংগেশনের পরে আসলে তার অবস্থা কি। ঠিক আছে, ধরো এই বি পয়েন্টটা, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা আগে ছিল এখানে কোথাও। ঠিক আছে, ডি পয়েন্ট যেটা, এই ডি পয়েন্টটা ছিল আগে এই যে এখানে কোথাও। তাইলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা হচ্ছে তার কি অরিজিনাল বা ইনিশিয়াল লেন্থ এল ছিল। ঠিক আছে, এখন ইলংগেশন করার কারণে এই পয়েন্টটা চলে আসছে এখানে, আর এই পয়েন্টটা চলে গেছে হচ্ছে এখানে। তাইলে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার কি লেন্থ প্লাস হচ্ছে ডিফরমেশন। ঠিক আছে, এল প্লাস ডেল্টা, ডেল্টা হচ্ছে কি যতটুকু অ্যামাউন্টে সে ডিফর্ম করতেছে বিকজ অফ দিস লোডিং এর কারণে। এটা কি বুঝতে পারতেছো কি দেখানো হয়েছে ফিগারে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ডিফরমেশন ডেল্টা এটা আসলে কতটুকু হয়েছে এই বারের জন্য সেটা ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা ডিরাইভ করা। ঠিক আছে, এটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ধরো স্মল একটা এলিমেন্ট, ডিফারেন্সিয়াল এলিমেন্ট কতটুকু এবারে ধরো এই যে এতটুকু একটা অংশ আমরা ধরো কেটে নিছি, ছোট একটা অংশ। ঠিক আছে, যার লেংথ হচ্ছে তোমার ইনিশিয়াল লেংথ হচ্ছে ডিএক্স। ঠিক আছে, যে প্রথমে তার লেংথ ছিল ডিএক্স। ঠিক আছে, আফটার ডিফরমেশন তার লেংথ হচ্ছে ডিইউ। ঠিক আছে, মানে ডিফর্ম না, এক ইনিশিয়াল লেংথ হচ্ছে ডিএক্স আর তার ডিফরমেশন হইছে ডিইউ অ্যামাউন্টের ডিফরমেশন হইছে তার মধ্যে। আচ্ছা, এখন কেউ একজন বলো যে স্ট্রেন সমান সমান আমরা কি লিখতে পারি? স্ট্রেন যদি আমি এই যে যতটুকু অংশ আমি নিছি এতটুকু অংশের স্ট্রেন কি এক্সিয়াল স্ট্রেন যদি আমি ই এক্স দ্বারা মানে এপসাইলন এক্স দ্বারা এক্সপ্রেস করি, আমি জানি স্ট্রেন সমান সমান হচ্ছে কি ডিফরমেশন বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে, তাহলে ডিফরমেশন আমি ধরে নিচ্ছি কি ডিফরমেশন হচ্ছে ডিইউ অ্যামাউন্টের ডিফরমেশন হচ্ছে। ঠিক আছে, আর তার অরিজিনাল লেন্থ হচ্ছে কি ডিএক্স। তাহলে কি আমি এটা লিখতে পারি না এই এতটুকু যতটুকু স্মল অ্যামাউন্টের অংশ আমি নিচ্ছি তার স্ট্রেন সমান সমান হচ্ছে ডিইউ বাই ডিএক্স? এটা কি লেখা যায়? জি স্যার। আচ্ছা, তার মানে এখান থেকে ডিইউ সমান সমান কি লেখা যায়? ডিইউ সমান সমান এপসাইলন এক্স ডিএক্স, এটা লেখা যায় এই ইকুয়েশনটা থেকে। তাহলে স্যার। যেই ম্যাটেরিয়াল যতটুকু অংশ আমি নিছি তার তার ইনিশিয়াল লেন্থ ছিল ডিএক্স, তাহলে এখন তার লেন্থ কত হবে? ডিএক্স প্লাস ডিফরমেশন মানে এখন তার লেন্থ হচ্ছে কি ডিএক্স প্লাস ডিইউ।
ডি এক্স প্লাস ডি ইউ হচ্ছে এখন তার লেন্থ, আগের লেন্থ ছিল, আগের ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে ডি এক্স, আর এখন ইলংগেশনের কারণে তার লেন্থ হয়ে গেছে কি ডি এক্স প্লাস ডি ইউ। তাহলে ডি ইউ সমান সমান আবার আমরা কি লিখতে পারি, এপসাইলন এক্স ডিএক্স, এই যে এখানে যেটা দেখাইলাম এপসাইলন এক্স ডিএক্স। তাহলে কি এতটুকু কি বোঝা গেছে? দেখো ফিগারটার মধ্যে ইনিশিয়াল লেন্থ ডিএক্স আর তার ফাইনাল লেন্থ হচ্ছে কত, ডিএক্স প্লাস এপসাইলন এক্স ডিএক্স। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাইলে দেখো এখন এখান থেকে আমরা আরো কি কি ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে ডি ইউ, ডি ইউ হচ্ছে কি ডিএক্স যদি একটা অংশ হয়, মানে টোটাল বারের লেন্থ হচ্ছে কি ইউজ, তো টোটাল বারের লেন্থ ধরো এল, ঠিক আছে, টোটাল বারের লেন্থ হচ্ছে এল, এর মধ্যে আমি একটা স্মল একটা অংশ নিছি, সেই অংশের লেন্থ হচ্ছে কত, সেই অংশের লেন্থ হচ্ছে ডিএক্স, ঠিক আছে। এখন ডিএক্স যে অংশটা, ডিএক্স অংশটা ডিফরমেশন হচ্ছে কতটুকু, এটা এপসাইলন এক্স ডিএক্স হচ্ছে ডিএক্স অংশটা ডিফরমেশন। এখন বলো টোটাল এল অংশটা ডিফরমেশন যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? আমার কোশ্চেনটা বুঝছো? কোশ্চেনটা বুঝো। স্যার এই এল টোটাল প্লাস ডিফরমেশন। এল প্লাস ডিফরমেশন, একটা জিনিস বুঝো, তো টোটাল বারের ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে এল, ঠিক আছে, এই টোটাল বারের লেন্থের থেকে আমি ছোট একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিছি, খুবই ছোট স্মল একটা অংশ নিছি যার লেন্থ হচ্ছে ডিএক্স। তাহলে এই ডিএক্স যেটা, এই ডিএক্স এর ডিফরমেশন কতটুকু হচ্ছে, এই যে এটা এপসাইলন এক্স ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স যতটুকু লেন্থ তার ডিফরমেশন হচ্ছে এটা। এখন আমি যদি টোটাল বার লেন্থ এল এর ডিফরমেশন বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করতে পারি? স্যার এল 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 হবে প্লাস স্যার। এল প্লাস স্যার ডেল্টা ডিএক্স স্যার। ভুল বলতেছো তোমরা, ঠিক আছে। ইন্টিগ্রেশন করবো আর কি? ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, সিম্পল জিনিস, যেটা হচ্ছে আমি স্মল একটা এলিমেন্টের জন্য আমি ডিফরমেশনটা পাচ্ছি হচ্ছে এইটা ইএক্স ডিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে কি এই এল এর মধ্যেই স্মল এই এলিমেন্টটা আছে ডিএক্সটা। এখন যদি টোটাল এল এর জন্য আমি ডিফরমেশন করতে চাই তাহলে হচ্ছে টোটাল এলটা কি এরকম ধরো হাজার হাজার ধরো ডিএক্সটা কম্বাইন করেই তো এই টোটাল এল হইছে। তার মানে প্রত্যেকটা কম্বাইন করা মানে কি ইন্টিগ্রেশন করা, একটা সাথে আরেকটা যোগ করা মানে কি ইন্টিগ্রেশন করা। তো আমি যদি এরকম প্রত্যেকটা ডিফারেন্সিয়াল এলিমেন্টের ডিফরমেশনটা যোগ করি তখন আমি কি টোটাল এই এল লেন্থের ডিফরমেশনটা পাবো না? তাহলে সেটার জন্য আমাকে আলটিমেটলি কি করতে হবে, সেটার জন্য আমাকে করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলেই আমি হচ্ছে টোটাল ডিফরমেশনটা পাবো। তো এখানে দেখো, এখানে এই জিনিসটাই দেখানো হয়েছে যে টোটাল ডিফরমেশনটা আমি কিভাবে বের করতে পারবো। টোটাল ডিফরমেশনটা হচ্ছে আমাকে কি করতে হবে, ডি ইউ কে যদি আমি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, ইন্টিগ্রেট করব, লিমিট আছে, লিমিট হচ্ছে কি এল ইকুয়াল টু 0 টু এল ইকুয়াল টু এল, এটা হচ্ছে তোমার কি এই যে এল ইকুয়াল টু 0 টু এল ইকুয়াল টু এল, মানে টোটাল বারের লেংথটা হচ্ছে তোমার কি লিমিট। তো আমি যদি এই ডিএক্স অ্যামাউন্টের যতটুকু ডিফরমেশন পাইছি সেটাকে যদি আমি টোটাল এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে আমি পেয়ে যাব টোটাল বারের ডিফরমেশন। বুঝতে পারতেছো? তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারি, দেখো এটা সমান সমান আমি লিখতে পারি এটা, তোমরা সরাসরি এই জিনিসটা স্কিপ করো, এটা একটা কনফিউজিং জিনিস, এটা বাদ দাও তোমরা, এটা সরাসরি কি এটা লেখা যায়, কারণ ডি ইউ সমান সমান হচ্ছে কি ডি ইউ সমান সমান আমরা কি পাইছি আরেকটু আগে, ডি ইউ সমান সমান পাইছি এপসাইলন এক্স ডিএক্স, কোথায় পাইছি এই যে এখানে। তাহলে এখানে দেখো আমরা যদি এই ডি ইউ এটার ভ্যালু যদি এখানে বসাই তাহলে 0 টু এল ই এক্স ডিএক্স এইটা হচ্ছে পাওয়া যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে
আমার টোটাল বারের ডিফরমেশন ডেল্টা ইকুয়াল টু হচ্ছে কি, আমি যদি এই ই এক্স ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন লিমিটটা কি 0 টু এল এর মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে আমি টোটাল বারের জন্য ডিফরমেশনটা পাবো। দেখো এটা বুঝতেছো কি না, এটা কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। কোন জায়গা থেকে কি আসলো না আসলো, এটা যদি তোমাদের মনে হয় যে তুমি কনফিউজড, জিজ্ঞেস করতে পারো। আচ্ছা দেখো, এখান থেকে আমরা আবার কি লিখতে পারি, এই ইকুয়েশনটার মধ্যে দেখো আমরা জানি কি, আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু কি, মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু তোমার সিগমা মানে স্ট্রেস বাই স্ট্রেন, এটা তো জানি নাকি? স্যার আচ্ছা এখানে তাহলে এই এপসাইলন এক্স সমান সমান কি লিখতে পারি, এই ইকুয়েশনে এপসাইলন এক্স সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এপসাইলন এর সিগমা এক্স বাই ই, এটা লিখা যায়, এটা জি লিখা স্যার। যায়। তাহলে এটা হচ্ছে কি, আচ্ছা এটা আমাদের একটা ইকুয়েশন। আবার আমরা জানি কি সিগমা এক্স সমান সমান কি, স্ট্রেস সমান সমান কি, লোড ডিভাইডেড বাই এরিয়া, এটা লিখা যায় না, সিগমা এক্স সমান সমান লোড ডিভাইডেড বাই এরিয়া, এটা লিখা যায়। স্ট্রেস স্যার মানে কি, লোড ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমি এই সিগমা এক্স এর এই ভ্যালুটা আবার আমি এখানে বসাবো, ঠিক আছে? এখানে বসাইলে আমি হচ্ছে এখানে এপসাইলন এক্স এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে? এপসাইলন এক্স এর ভ্যালু, তাহলে এই এপসাইলন এক্স এর ভ্যালুটাই হচ্ছে আমি আলটিমেটলি এই ইকুয়েশনে বসাবো, বসাইলে আলটিমেটলি আমি এই পরের যে ইকুয়েশনটা সেটা পাবো, ঠিক আছে? এখানে দেখো এই জিনিসগুলো লেখা আছে, আমি যেগুলো বলতেছি এই জিনিসগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে ফাইনালি আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এইরকম, যে তুমি যদি এখানে এপসাইলন এক্স এর ভ্যালুটা বসাও, এপসাইলন এক্স এর ভ্যালু বসাইলে তুমি আলটিমেটলি পাবা এটা পি এক্স ডিএক্স এ এক্স ই এক্স, ঠিক আছে? আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে কি 0 টু এল, জাস্ট হচ্ছে ভ্যালু গুলা বসানো আর কিছুই না। এখানে এই এপসাইলন এক্স এর ভ্যালুটাই শুধু বসাইছে, বসাইলে এই ইকুয়েশনটা পাইছে, ইকুয়েশন 2.8 যেটা। তাহলে এতটুকু কি বোঝা গেছে? এখানে না জি বোঝার স্যার। কিছু নাই, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমাদের ইকুয়েশনটা ছিল কি, আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে ডেল্টা ইকুয়াল টু পি এল বাই এ ই, এটা ছিল। তো এটা কি এখন এই ফর্মে আসছে, এই ফর্মে আসছে এখনো ইকুয়েশনটা? না স্যার। আসে নাই না কিন্তু, স্যার। ঠিক আছে? তো আমরা এই ফর্মে কিভাবে নিয়ে আসতে পারি দেখো, আমরা এটা বলতেছি হচ্ছে কি এক্সিয়ালি লোডেড বারের জন্য, এক্সিয়ালি লোডেড বার। তোমরা এটার জন্য আরেকটা ফিগার খেয়াল করো, এখানে ধরো এটা হচ্ছে আমার একটা বার, এটা একটা বার যার যার মধ্যে এক্সিয়ালি লোডেড 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 অবস্থা আছে, মানে আমি হচ্ছে এই বারের এই ডিরেকশনে হচ্ছে লোড দিচ্ছি, পি অ্যামাউন্টের লোড দিচ্ছি, ঠিক আছে? এক্সিয়াল লোড দিচ্ছি, এবং এটার কারণে কি ডিফরমেশনটা হচ্ছে ডেল্টা, ডেল্টা অ্যামাউন্টে ডিফরমেশন হচ্ছে। আগে বারটা ছিল এটা, এটার লেন্থ ছিল হচ্ছে এল, এখন আমি পি অ্যামাউন্টে লোড দেওয়ার কারণে এটার ইলংগেশন হয়েছে বা ডিফরমেশন হয়েছে ডেল্টা, ঠিক আছে? এটা এখন এখন একটা জিনিস দেখো, তুমি এই যে বারটা আছে, এই বারের এখানে ক্রস সেকশনাল এরিয়া কিন্তু সব জায়গায় সেম, ঠিক আছে? টোটাল মানে ক্রস সেকশনাল এরিয়া ভ্যারি করতেছে না, ক্রস সেকশনাল এরিয়া আমি ধরে নিচ্ছি যে এ, মানে এখান থেকে ধরো আমি যদি শুরু করি, তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয় সেখানেও এ এর ভ্যালু হচ্ছে এ, আর এক্স ইকুয়াল টু যদি এক্স হয় তাহলেও সেখানে হচ্ছে এ এর ভ্যালু এ, মানে টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা কোথাও ভ্যারি করতেছে না। তার মানে এই ক্ষেত্রে কি আমি লিখতে পারি না এ এক্স ইকুয়াল টু এ, এটা কি লিখা যায়? এখান থেকে যদি তুমি শুরু করো, ধরো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হইলেও তোমার কি
এখানে ক্রস সেকশনাল এরিয়া সেম, আবার এইখানেও যদি তুমি ক্রস সেকশনাল এরিয়া নাও সেম, এখানেও যদি নাও সেম, এখানেও নাও সেম, সব জায়গায় তোমার ক্রস সেকশনাল এরিয়া সেম, ভ্যারি করতেছে না। তার মানে কি আমি এটা লিখতে পারি না এ এক্স ইকুয়াল টু এ, এখানে এক্স বলতে বোঝাচ্ছে ডিস্টেন্স, জি স্যার, লেখা যায়। ঠিক আছে লিখা যায়। আচ্ছা এখন তুমি যদি এখানে একটা ক্রস সেকশন নাও, এখানে লোডের ভ্যালু কত হবে বলো তো, কে বলতে পারবা? স্যার কোশ্চেনটা একবার। মানে তুমি এই বারের এই জায়গায় যদি ক্রস সেকশন নাও, তাহলে এখানে তোমার এক্সিয়াল লোড কত হবে? আমি ফিগারটা আরেকটু ভালোভাবে ধরো এই জায়গায় ড্র করতেছি। ধরো এটা হচ্ছে আমার একটা বার, এই বারের এই দিকে পি অ্যামাউন্টের লোড আছে, এই দিকেও পি অ্যামাউন্টের লোড কাজ করতেছে, এটা হচ্ছে আমার এক্সিয়াল লোড, ঠিক আছে। এখন আমি যদি এই বরাবর একটা সেকশন নিই, ঠিক আছে, তাইলে এই ক্রস সেকশন এই বরাবর সেকশন বরাবর কতটুকু লোড এক্সিয়াল লোড কাজ করবে? স্যার 2p। পি। 2p। স্যার এটা যদি মিডল হয় পি তাহলে হবে। zero হবে না স্যার? মিডল না, এটা যে কোনো জায়গায় হইতে পারে, ধরো এখানে হইতে পারে, এখানে হইতে পারে, আমি যে কোনো জায়গায় সেকশনটা নিতে পারি। দেখো এটা ফ্রি বডি ডায়াগ্রামটা যদি ড্র করি, ঠিক আছে, আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতেছি, কতটুকু অংশে যতটুকু অংশ আমি ক্রস সেকশন নিছি, এখানে হচ্ছে এইদিকে পি অ্যামাউন্টের লোড কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমার এই ক্রস সেকশনটাকে ব্যালেন্স করার জন্য এই পয়েন্টে, মানে তোমার কি, তুমি ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি প্রত্যেকটা ডায়াগ্রাম হচ্ছে ব্যালেন্সে থাকবে, ঠিক আছে। তাহলে এটা যদি এইদিকে পি অ্যামাউন্টের লোড কাজ করে, তাইলে দেখো এই পয়েন্টে তোমার কতটুকু লোড কাজ করবে কোন দিকে? স্যার সেম পি করবে অপোজিট দিকে। এই দিকে তোমার পি অ্যামাউন্টের লোড কাজ করবে, ঠিক আছে। এটাকে যদি তুমি ব্যালেন্স করতে যাও, তার মানে এই পয়েন্টের এক্সিয়াল লোড ও পি। এখন তুমি যদি এই বরাবর ক্রস সেকশন নাও, তাও কি তোমার এক্সিয়াল লোড কত হবে? স্যার পি হবে। পি হবে। তুমি যদি এখানে ক্রস সেকশন নাও, তাও তোমার এক্সিয়াল লোড কত হবে? সেম স্যার। সেম হবে। তাইলে এখানে যেহেতু দুই পয়েন্টে মধ্যখানে আর কোনো লোড কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। তাহলে এখানে তুমি জাস্ট পি অ্যামাউন্টের লোড দিচ্ছ, এখানে পি অ্যামাউন্টের লোড দিচ্ছ, ঠিক আছে। তাহলে তোমার মধ্যখানের প্রত্যেকটা পয়েন্টে কতটুকু লোড কাজ করতেছে? সেম পি লোড কাজ করতেছে, ঠিক আছে। তাহলে কি আমি এটা কি লিখতে পারি না যে পি এক্স সমান সমান হচ্ছে পি, এটা কি লিখতে পারি? জি স্যার, কারণ লেখা আমার যায়। প্রত্যেকটা স্যার পয়েন্টের এক্সিয়াল লোড হচ্ছে সেম, ঠিক আছে। সো আমি পি এক্স ইকুয়াল টু পি লিখতে পারি। আচ্ছা তাহলে এখন দেখো এখানে আর আরেকটা জিনিস, এখানে ম্যাটেরিয়াল অফ মডুলাস অফ ইলাস্টিসিটি কি চেঞ্জ হচ্ছে কোথাও? তুমি তো ধরো এই বারটা যদি স্টিলের হয়, তাহলে টোটাল টোটাল স্টিলের বারের মধ্যে মডুলাস অফ ইলাস্টিসিটি কি সেম থাকবে না? মডুলাস অফ ইলাস্টিসিটি কি ভ্যারি করে বলো তো? জি স্যার। যেহেতু এটা স্টিলের সেম হবে, যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে সেম হবে, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটিও কিন্তু চেঞ্জ হবে না। সো আমরা ই এক্স ইকুয়াল টু ই লিখতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো এখানে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি এখানে, এই যে এই জায়গায় এটা ডেল্টা ইকুয়াল টু আমাদের ছিল কি, এটা 0 a to b মিনস হচ্ছে আসলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, তো এটা 0 to l, ঠিক আছে। 0 to l। দেখো পি এক্স সমান সমান লিখছে হচ্ছে কি পি, ডি এক্স সমান সমান তো ডি এক্স থাকবে, এ এক্স সমান সমান এ, আর ই এক্স সমান সমান ই। তাহলে আলটিমেটলি হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে আসা যায়। দেখো পি, এ এবং ই এগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট একটা বারের জন্য, লোড, তারপরে ক্রস সেকশনাল এরিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন করতেছো তুমি কাকে? ডিএক্স কে ইন্টিগ্রেশন করতেছো। তাহলে ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি থাকবে বলো তো? ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে?
স্যার টোটাল লেন্থটাই পাওয়া যাবে। মানে এক্স হবে আর কি, ঠিক আছে। ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা এক্স। তাহলে এখন হচ্ছে তোমার লিমিট হচ্ছে 0 to L, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ হচ্ছে এটা, ঠিক আছে। এখানে এক্স এর ভ্যালু তুমি কি এল বসাবা, আবার এক্স এর ভ্যালু একবার 0 বসাবা, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু এল যেটা, ওইটাই এখানে থাকবে, ঠিক আছে। ইন্টিগ্রেশনের বেসিক বেসিক রুলস তো তোমরা জানোই। তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে এটা পি এল বাই এ ই। তাহলে এই একটা বার যার লেন্থ হচ্ছে এল, ঠিক আছে, যার এক্সিয়াল লোড হচ্ছে পি, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, মডুলাস অফ ইলাস্টিসিটি ই, সেই বারের এক্সিয়াল ডিফরমেশন ডেল্টা ইকুয়াল টু হচ্ছে এটা পি এল বাই এ ই, ঠিক আছে। এখন তার মানে কি, তোমাকে যদি একটা এরকম একটা বার দেয়া থাকে, যেমন হচ্ছে আমরা এখানে যেটা করছি, এই যে 1 নাম্বার যে ম্যাথটার মধ্যে, 1 নাম্বার ম্যাথটার মধ্যে আমাদের কি ছিল, এক্সিয়াল লোড পি দেয়া ছিল, ঠিক আছে। এক্সিয়াল লোড পি দেয়া ছিল আমাদের 100 কিলো নিউটন, আর আমার গেজ লেংথ এল দেয়া ছিল, ঠিক আছে। গেজ লেংথ এল দেয়া ছিল, আমার ডায়া দেয়া ছিল 50 মিলিমিটার, যেখান থেকে আমি ক্রস সেকশনাল এরিয়া এ এটা বের করতে পারবো, ঠিক আছে। আর আমাকে কিন্তু ডিফরমেশন, এক্সিয়াল ডিফরমেশন ডেল্টা, ওইটাও দেয়া ছিল, ঠিক আছে। আমাকে বের করতে বলছিল কি, ই বের করতে বলছিল, মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে বলছিল। তো আমরা কি করছি, আমরা হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করে, এই যে ডেল্টা ইকুয়াল টু পি এল বাই এ ই, এই ইকুয়েশনটা ইউজ করে ওইখানে কি ই এর ভ্যালুটা বের করছি। তো এখানে তার মানে যে কোনো কিছু তোমাকে বের করতে বলতে পারে, আইদার তোমাকে লোড বের করতে বলতে পারে, ডিফরমেশন এল এ ই এগুলো সব দিয়ে দিতে পারে, বা এরিয়া এরিয়া বের করতে দিতে পারে, বা মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে দিতে পারে, মানে যে কোনো প্যারামিটারই তোমাকে বের করতে দিতে পারে। বাট ওইটা বের করার জন্য যে রেলিভেন্ট প্যারামিটার যেগুলো দরকার ওইগুলো তোমাকে দিয়ে দিবে, বুঝতে পারতেছো? জি স্যার। স্যার আচ্ছা, তো এইটা ইউজ করে হচ্ছে আমাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা ফিজিক্যালি দেখাবো, ঠিক আছে, ক্লাসের মধ্যে দেখাবো ফিজিক্যালি। এক্সাম্পল 2 যেটা তোমাদের নেক্সট উইকে, নেক্সট স্যাটারডে তো নাকি, ঠিক আছে। নেক্সট স্যাটারডে কয়টা বাজে বলছি, ক্লাস 11টায়, মনে আছে? জি স্যার। জি স্যার। ইয়েস নেক্সট স্যার। স্যাটারডে 11টায় আমরা এখানে এক্সাম্পল 2, 3, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 3, মোটামুটি আমাদের স্ট্রেইনের যে বাকি যে অংশটুকু আছে আমরা ট্রাই করবো হচ্ছে নেক্সট স্যাটারডেতে এটা শেষ করার জন্য। আচ্ছা, তোমরা আরেকটা সিয়ার আছো? জি স্যার। সিয়ার, সিয়ার তোমরা হচ্ছে নেক্সট স্যাটারডে, মানে এরপরে তো আবার মিড ব্রেক, ঠিক আছে। মিড ব্রেকের পরে তোমরা হচ্ছে এই স্যাটারডেতে তোমরা 11টা থেকে যে একটার যে টাইমটা, যে স্লটটা, ঠিক আছে, এই স্লটটা হচ্ছে জি স্যার। তোমরা ফাঁকা রাখবা, ঠিক আছে। মানে 10:30 থেকেই ফাঁকা রাখবা, ঠিক আছে। ঠিক আছে। মানে অন্য কাউকে এই স্লটটা দিবা না। আমি হচ্ছে তোমাদের মিড ব্রেকের পরে, কারণ আমি তো জানি না যে আসলে কখন দেশের অবস্থা স্বাভাবিক হবে, তো মিড ব্রেকের পরে প্রতি শনিবারই হচ্ছে তোমাদের এই ক্লাসটা আমি ফিজিক্যালি নিব এখন থেকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখো, আজকের লেকচার স্যার নিয়ে যদি আমাদের কারো কোনো, হ্যাঁ বলো। স্যার মিড ব্রেকটা যে টাইমে দেওয়া আছে স্যার, ওই টাইমে কি মিড ব্রেকটা হবে স্যার? হ্যাঁ, মিড ব্রেকের যেই যেই শিডিউল দেয়া আছে, এটা মনে হয় 14 তারিখ থেকে মনে হয় নাকি, জি স্যার, মানে 15 তারিখ থেকে। বৃহস্পতিবার হ্যাঁ 15 আর কি, হ্যাঁ শুক্রবার মানে 15 তারিখ বৃহস্পতিবার থেকে স্যার। পরে। হ্যাঁ ওইখান থেকে ওই দিন ওই সময় থেকে মিড ব্রেক শুরু হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো তোমরা। স্যার ইলংগেশন জিনিসটা নিয়ে একটু বলবেন স্যার? কোনটা? স্যার ওই যে ইলংগেশন স্যার। হ্যাঁ, ইলংগেশনটা নিয়ে কি বলবো বলো, কোনটা? মানে ইলংগেশন তো অনেক জায়গায় পড়াইছি। জি স্যার, পড়াইছি, ব্যাপারটা বুঝছি স্যার, মানে ব্যাপারটা নিয়ে স্যার একটু ধারণাটা স্যার একটু ক্লিয়ার না স্যার আমার, যদি স্যার একটু ব্যাপারটা নিয়ে বলতেন। মানে ইলংগেশন জিনিসটা স্যার কি জিনিস, আমরা এটা স্যার কিভাবে?
তুমি আগে বলো স্ট্রেন কি, বলো তো স্ট্রেন কি, সেটা তো জানো, স্ট্রেন কি? যে কোশ্চেন করছো তুমি বলো তো স্ট্রেন কি, স্ট্রেন সম্পর্কে তোমার কি আইডিয়া, স্ট্রেন মানে কি? হোয়াট ইজ স্ট্রেন? তুমি ইলংগেশন বুঝতে চাচ্ছ, তুমি স্ট্রেন কি সেটাই স্যার বলতে পারতেছো না? স্ট্রেন বলো। স্যার হলো স্যার স্ট্রেন জিনিসটা বুঝি স্যার, কিন্তু মানে বলতে পারতেছি না স্যার এরকম। স্ট্রেন হচ্ছে ডিফরমেশন, ঠিক আছে, ডিফরমেশন পার ডিফরমেশন ইউনিট লেন্থ, হ্যাঁ। ঠিক আছে। স্ট্রেন সমান সমান আমরা লিখতে পারি, ডিফরমেশনটা হচ্ছে আমরা ডেল্টা দ্বারা এক্সপ্রেস করি, ঠিক আছে, ডেল্টা। আর লেংথ হচ্ছে তোমার এল, তাইলে স্ট্রেন সমান সমান লেখা যায় ডিফরমেশন বাই পার ইউনিট, মানে ডিফরমেশন পার ইউনিট লেংথ, ঠিক আছে। এখন এই ডিফরমেশনটা হচ্ছে কি, ডিফরমেশনটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালে তুমি যখন লোড দিবা, যে কোনো একটা অবজেক্টে যখন তুমি লোড দিবা, লোড দেওয়ার কারণে তার কি একটা ডিফরমেশন হবে। এখন সেই ডিফরমেশনটা কি টাইপের ডিফরমেশন হইতে পারে, এই যে এখানে দেখো, ধরো এটা হচ্ছে কি একটা সার্কুলার বার, এই সার্কুলার বারে এখানে এই দুই দিক থেকে হচ্ছে কি লোড দিয়ে দুই পাশ থেকে টানতেছে, ঠিক আছে। তাহলে এখন বলো, তুমি যদি একটা বার তুমি দুই পাশ থেকে হচ্ছে হিউজ অ্যামাউন্টের লোড দিয়ে যদি দুই পাশ থেকে টানো, তাহলে এই বারের মধ্যে কি হবে, এটা কি ইলংগেশন হবে নাকি কন্ট্রাকশন হবে, মানে এটা লেন্থ বাড়বে না কমবে? লেন্সটা বাড়বে। লেন্থ বাড়াটাকেই বলতেছি ইলংগেশন, ঠিক আছে, বুঝতে পারতেছো? ধরো আচ্ছা এটার স্যার বুঝতে লেন্থ, পারছি। এটার ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে 300 মিলিমিটার, ঠিক আছে। ধরো এই আমি আচ্ছা এটা তো হচ্ছে জাস্ট গেজ লেংথের জন্য বলতেছি, আমি গেজ লেংথের জন্য মানে বলতেছি না। ধরো এই বারের টোটাল লেংথ এখান থেকে এই পর্যন্ত ধরো লেংথ ছিল হচ্ছে 500 মিলিমিটার, ঠিক আছে, 500 মিলিমিটার। এখন ধরো এটা তুমি লোড দিয়ে দুই পাশ থেকে টানতেছো, টানার কারণে এখন আগে ছিল 500 মিলিমিটার, ঠিক আছে। এখন দুই পাশ থেকে তুমি লোড দিয়ে টানার কারণে এটার লেংথ ধরো বেড়ে গেছে, বাড়লে এটা ধরো 510 মিলিমিটার হয়েছে। এখন বলো ডিফরমেশন তাহলে কতটুকু হয়েছে? স্যার 10 মিলিমিটার। এই 10 মিলিমিটারটাই হচ্ছে তোমার ইলংগেশন, ঠিক আছে। স্যার বুঝতে পারছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন যদি লোড তুমি কি ভিতরের দিকে দাও, ঠিক আছে, এটা তো বাইরের দিকে লোড কাজ করতেছে, তুমি যদি ভিতরের দিকে লোডটা দাও তাহলে কি হবে, ইলংগেশন হবে নাকি কন্ট্রাকশন হবে? তখন স্যার কন্ট্রাকশন। কন্ট্রাকশন হবে। তার মানে ডিফরমেশন ডেল্টা যেটা, এটা হচ্ছে আইদার ইলংগেশন হইতে পারে বা হচ্ছে তোমার কি কন্ট্রাকশন হইতে পারে। তো যেটাই হোক, আমাদের স্ট্রেন ক্যালকুলেশন করার জন্য শুধুমাত্র ডিফরমেশনটা লাগবে, আইদার ইট মে বি ইলংগেশন, আইদার ইট মে বি কন্ট্রাকশন, ঠিক আছে। আমাদের লাগবে হচ্ছে ডিফরমেশনটা, তাহলে ডিফরমেশন ডিভাইডেড বাই, যদি আমি তার অরিজিনাল লেংথ দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে স্ট্রেন। তো তুমি বুঝতে পারছো ইলংগেশনটা কি, কেন দরকার এখানে? এখন ক্লিয়ার স্যার। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো, এরকম মানে কোশ্চেন জিজ্ঞেস করতে কোনো সময় শাই ফিল করে না। তোমার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে যে কোনো কিছু নেই, তুমি কোশ্চেন জিজ্ঞেস করে এগুলো ক্লিয়ার হয়ে নিবা। চুপ থাকলে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। আচ্ছা, তোমাদের কোশ্চেন না থাকলে আমি তাহলে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। 152, Yes, sir. 153, Yes, sir. 154, Yes, sir. 160, Yes, sir. 161, ওয়েস স্যার। 162, Yes, sir. 163, Yes, sir. 64, Yes, sir. 65, Yes, sir. 167, Present, sir. 169,
Yes, sir. 170, Yes, sir. 171, Yes, sir. 172, Yes, sir. 173, Yes, sir. 174, Yes, sir. 75, Yes, sir. 76, Yes, sir. 177, Yes, sir. 180, Yes, Sir, sir. 178. আচ্ছা 178 ঠিক আছে, 180, Yes, sir. 81, Yes, sir. 182, Yes, sir. 83, Yes, sir. 84, Yes, sir. 185, Yes, sir. 86, Yes, sir. 87, Yes, sir. 88, Yes, sir. 89, Yes, sir. 90, 191, Yes, sir. 192, Yes, sir. 194, 195, Yes, sir. 196, Yes, sir. 197, Yes, sir. 198, Yes, sir. 199, Yes, sir. 201, 202, 203, Yes, sir. 205, Yes, sir. Yes, sir. 214, Yes, sir. Riyadh 52, Yes, sir. স্যার 202 স্যার। রিয়েড আছে 202 প্রেজেন্ট। জি স্যার, আমার মাইকটা একটু আচ্ছা সমস্যা ছিল। 52 আছো, রিয়াদ 52, Yes, sir. রিয়াদ 164, 160